ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো রাশিয়া বাংলাদেশের সাথে কিভাবে লেনদেন করবে বা কিভাবে লেনদেন করতে চায় সেটি নিয়ে। আপনারা জানেন যে রাশিয়ার অর্থায়নে বাংলাদেশে একটি বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পে রাশিয়া আমাদেরকে ঋণ দিয়েছে এবং সেই ঋণের অর্থ ফেরত দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তারপরেও রাশিয়াকে সেই অর্থ ফেরত দেওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিভিন্ন ব্যাংকের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। সেই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ তাদের ব্যাংকে কোনো ধরনের লেনদেন করতে পারছে না। এর মাঝখানে রাশিয়া চীনের মুদ্রায় চীনের ব্যাংকের সঙ্গে লেনদেন করার জন্য প্রস্তাব করেছিল, কিন্তু সেই ক্ষেত্রেও চীন বা বাংলাদেশ খুব বেশি উৎসাহ দেখায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয়েই। খুব সম্প্রতি রাশিয়া বাংলাদেশের কাছে প্রস্তাব করেছে যে তারা ভারতের মুদ্রায় লেনদেন করতে চায় এবং বাংলাদেশে তাদের একটি ব্যাংকের শাখাও খুলতে চায়। কেন এই প্রস্তাব রাশিয়া করেছে বা এই প্রস্তাবের সুবিধা কি হবে, এটি আদৌ বাস্তবসম্মত কিনা, এই নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার জনাব আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো রাশিয়ার এই প্রস্তাবের কারণ কি এবং সামনের দিনগুলোতে রাশিয়া বাংলাদেশের লেনদেনের উপায় কি হবে। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন রাশিয়া বাংলাদেশের সাথে ইন্ডিয়ান রুপিতে লেনদেন করতে চায়, আসলে এটি কি প্রক্রিয়ায় করা যেতে পারে বা এই প্রস্তাবটি নিয়ে বাংলাদেশি বা কি ভাবছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত আওয়ামী লীগ সরকারের সময় থেকে রাশিয়ার সাথে বাংলাদেশের হচ্ছে ট্রেড, ইনভেস্টমেন্ট ইত্যাদিতে হচ্ছে বাংলাদেশ আরও অনেক বেশিভাবে সম্পৃক্ত হচ্ছিল। তারা 2013 সালে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষাপটে হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বাংলাদেশ রাশিয়ার নেতৃত্বাধীন যে ইউরেশিয়ান ইকোনমিক জোন আছে একটা, তাদের মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল। যাই হোক, পরবর্তীতে তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সব কিছুই হচ্ছে থমকে গেছে এবং রাশিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণও কিন্তু এখন কমে গেছে। তো আপনি আপনার বক্তব্যে যেটা বলছিলেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে আমরা ঋণ নিয়েছি রাশিয়া থেকে, তো তার ঋণের কিস্তি বাংলাদেশকে দিতে হয়। তো যেহেতু হচ্ছে রাশিয়ার উপরে আমেরিকান স্যাংশন আছে এবং সুইফটের স্যাংশন আছে, সেই কারণে হচ্ছে বাংলাদেশ সেটা দিতে পারছে না। আপনি নিজে বলছেন যে একবার চীনা মুদ্রায় রাশিয়া চেয়েছিল, সেটা আমাদের দেশের ব্যাংক বা হচ্ছে চীনের ব্যাংক হচ্ছে সেখানে রাজি হয় নাই, কারণ তারা এই ব্যাংকগুলোর মধ্যেও ঝুঁকি থাকে যে তারা যদি হচ্ছে রাশিয়ার ব্যাংকের কাছে টাকা পাঠায় তাহলে এই ব্যাংকগুলোর উপরে স্যাংশন আসতে পারে। এই প্রেক্ষাপটে সোনালী ব্যাংকে হচ্ছে রাশিয়ান একটা অ্যাকাউন্টে বাংলাদেশ কিস্তির টাকাটা জমা দিচ্ছে। তো এখন এটা হচ্ছে একটা প্রেক্ষাপট। আপনি যদি আবার দ্বিতীয় প্রেক্ষাপটটা দেখেন যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পরও ভারতের সাথে হচ্ছে রাশিয়ার কিন্তু ব্যবসা বাণিজ্য বেশ বাড়ছে এবং রাশিয়ান তেল কিন্তু হচ্ছে ভারত প্রচুর পরিমাণে ইম্পোর্ট করছে। আপনি জানেন যে, এবং রাশিয়ার তেল বেশি ইম্পোর্ট করার কারণে আমেরিকার হচ্ছে ভারতের উপরে বাড়তি শুল্কার উপরেও একটা হুমকি দিয়েছিল এরকম। কিন্তু ইন্ডিয়ার সাথে তাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, প্লাস হলো যে তাদের আর্থিক লেনদেনের নানান রকমের কায়দা কানুন করে হচ্ছে ইন্ডিয়া এই বাণিজ্যটা সচল রাখছে। তো সেই কারণেই হয়তো রাশিয়া হচ্ছে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে যে যেহেতু তারা তাদের কিস্তির টাকা বাংলাদেশ থেকে নিতে পারছে না, বাংলাদেশ যদি এটা ইন্ডিয়ান রুপিতে হচ্ছে দেয় ইন্ডিয়াকে পরিশোধ করে, তাহলে ইন্ডিয়ার সাথে তাদের যেটা মেকানিজম, আমি যেটা জানতে পারছি যে ইন্ডিয়ার সাথে তাদের হচ্ছে রাশিয়ার কোনো কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট নেই, কিন্তু ইন্ডিয়ার সাথে হচ্ছে রাশিয়া হলো ইন্ডিয়ান রুপিতেই ট্রেড করে, ইউএস ডলারে ট্রেড করে না। এটা অনেকটা হচ্ছে সেই প্রাচীনকালের বাণিজ্যের মতো, বার্টার প্রথার মতো আর কি। যে আপনার ধরুন যে ইন্ডিয়ার গভর্নমেন্ট হচ্ছে বা হচ্ছে ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর যদি রাশিয়া থেকে ধরুন যে বছরে হলো 10 বা এক মাসে $10 বিলিয়ন পণ্য ইম্পোর্ট করলো, ইন্ডিয়া যদি হচ্ছে $6 বিলিয়ন আবার এক্সপোর্ট করে রাশিয়ায়, তাহলে রাশিয়া হচ্ছে এই দেনা পাওনা পরিশোধ করার পরে 4 বিলিয়ন রুপি ইন্ডিয়ার কাছে পাওনা থাকে। এই 4 বিলিয়ন রুপি হচ্ছে ইন্ডিয়াতে হলো রাশিয়া ইনভেস্ট করে আর কি। ইন্ডিয়ার বিভিন্ন লাভজনক সেক্টরে তারা হচ্ছে রাশিয়া এই রুপিটা ইনভেস্ট করে। তো বাংলাদেশেও আমি আপনার একটা নিউজে পড়ছিলাম যে বাংলাদেশেও কিন্তু রাশিয়াকে এই ধরনের একটা প্রপোজাল দিয়েছিল
যে তোমরা যেহেতু টাকাটা নিতে পারছো না, তোমরা বাংলাদেশে ইনভেস্ট করো, বা এখান থেকে সেই ইনভেস্ট থেকে যে রিটার্নটা আসবে সেটাও হচ্ছে আবার এখানে রিইনভেস্ট করো। তো সেটা তারা বাংলাদেশের ক্ষেত্রে রাজি হয়নি, হয়তো ইন্ডিয়াকে তারা হয়তো এক্ষেত্রে প্রেফার করছে। এটা ঠিক আছে, কিন্তু এখন বাংলাদেশ যদি ইন্ডিয়ান রুপিতে রাশিয়ার টাকা যে লেনদেন অথবা যে পাওনা অর্থ রয়েছে সেটি পরিশোধ করতে চায়, শুধু তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লোন সেরকম না, রাশিয়া থেকে আমাদের গম, সার এ ধরনের কিছু পণ্য আমদানিও হয়, সেটি যদি বাংলাদেশ ইন্ডিয়ান রুপিতে পরিশোধ করতে চায়, বাংলাদেশ এত পরিমাণ রুপি কোথায় পাবে? তো বাংলাদেশের তো ইন্ডিয়ার সাথে ট্রেড গ্যাপ আছে, যা এক্সপোর্ট করে তার থেকে ইম্পোর্ট করে বেশি, ফলে উদ্বৃত্ত কিছু তো বাংলাদেশের কাছে নেইও। শুনেন, এখানে রুপির সংকট আসলে কোনো সংকট না, কারণ আপনি যদি রাশিয়াকে সরাসরি পেমেন্ট করতে চান তাহলে আপনি পেমেন্ট করবেন তো ডলারে। হুম। তো আপনি হচ্ছে যে রুপিতে পেমেন্ট করতে গেলে সেই ডলার দিয়ে আপনার হচ্ছে রুপি কিনতে হবে। আচ্ছা। হ্যাঁ, অথবা আপনি হচ্ছে ইন্ডিয়াকে হচ্ছে ডলারে দিয়ে দিলেন, ইন্ডিয়াই হচ্ছে সেই ডলার রেখে সে ওটাকে রুপিতে কনভার্ট করে সে হচ্ছে হলো রাশিয়ার সাথে লেনদেন করবে। আচ্ছা, ফলে এটা হচ্ছে আপনার মানে খুব বাংলাদেশের একটা কাছে রুপিটা আসলে মাথা ব্যথার কোনো কারণ না। কোনো কারণ নেই, যেহেতু বাংলাদেশ আপনার ডলার আছে, আপনি ডলার দিয়ে রুপি কিনে আপনি হচ্ছে রুপিতে পরিশোধ করতে পারেন। এখানে রাশিয়া আরেকটা হচ্ছে আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে তারা বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে হচ্ছে বাইল্যাটারাল ট্রানজ্যাকশন করার জন্যে তারা হচ্ছে একটা ডেডিকেটেড একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা একটা, যেমন হলো সুইফট আছে বা এই জাতীয়, যেটা শুধু বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে একটা কিছু করার জন্য তারা একটা প্রস্তাব দিয়েছে, একটা মেকানিজম প্রতিষ্ঠা করার জন্য। তো আপনি জানেন যে এই প্রস্তাবগুলো দিয়েছে হচ্ছে যে বাংলাদেশ, এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে রাশিয়ার সাথে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য এবং কারিগরি সহায়তার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ঘনিষ্ঠ হচ্ছিল গত আওয়ামী লীগের সরকারের সময়, এবং তখনই 2017 সালে বাংলাদেশ এবং রাশিয়া সরকারের মধ্যে একটা ইন্টার গভর্নমেন্টাল কমিশন হয়েছে, যে কমিশনটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং বৈজ্ঞানিক এবং কারিগরি সহযোগিতা বিষয়ক পারস্পরিক লেনদেন করবে, এবং হচ্ছে পারস্পরিক মিটিংয়ে দুই পক্ষের উন্নয়নে কাজ করবে। তো এই কমিশনের হচ্ছে প্রতি বছর মিটিং হয়। তো মাঝখানে কোভিডের সময় ভার্চুয়াল হয়েছে, এর আগে ঢাকায় হয়েছে, মস্কোতে হয়েছে, এবছর ঢাকায় এটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর বা অক্টোবরে। তার প্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া তাদের এজেন্ডাগুলি বাংলাদেশের কাছে পাঠিয়েছে, এবং সেখানে তারা এই যে ইন্ডিয়ান রুপি ব্যবহার দ্বিপাক্ষিক লেনদেনে এবং যে দ্বিপাক্ষিক ট্রানজ্যাকশন করার জন্য ভবিষ্যতে একটা ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম তারা করার প্রস্তাব দিয়েছে। আর আপনি যেটা বলছেন যে রাশিয়ান একটা ব্যাংক তারা হচ্ছে বাংলাদেশে ব্যাংকের শাখা স্থাপন করতে চায়, ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে রাশিয়ান ব্যাংকের ব্যাংক আছে, ব্যাংক বা হচ্ছে ব্যাংকের শাখা আছে। তো বাংলাদেশের যে প্রস্তাবটা দিয়েছিল, এই প্রস্তাবটা কিন্তু হচ্ছে গত আওয়ামী লীগ সরকারের সময় তারা দিয়েছিল, এবং আমার মনে আছে যে তখন বাংলাদেশ ব্যাংক হচ্ছে ফরেন মিনিস্ট্রির একটা মতামত চাইছিল, যেহেতু হলো আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে আমেরিকা সহ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নই হচ্ছে রাশিয়ার এগেনস্টে। তো সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যাংকের, বিদেশি একটা ব্যাংকের শাখা অনুমোদন দেওয়া না দেওয়া, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজেরাই ডিসিশন নিতে পারে, কিন্তু এটা একটা বৈশ্বিক রাজনীতির একটা অংশ, এবং এখানে হচ্ছে বৈশ্বিক কূটনীতিরও একটা অংশ, এবং এখানে ঝুঁকিও আছে। সেই বিবেচনায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, এবং স্বাভাবিকভাবেই তখন হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ধীরে চালানোর নীতিতে ছিল। তো সেই কারণে তারা রাশিয়ার পক্ষ থেকে আবারও এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অনেক দিন ধরেই বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে এই লেনদেনে নানান ধরনের অসুবিধা হচ্ছে, এবং আপনার অনেক আগে থেকেই আপনি এই বিষয়ে নিউজ করেন। আপনি রাশিয়ান মুদ্রা, রুবল এবং টাকা সোয়াপ করা, এই ধরনের প্রস্তাব আমরা অনেক আগে থেকে দেখছি। তারপরে আমরা দেখেছি যে রাশিয়ার সাথে লেনদেন একদম নেই, পরে এখন এসে দেখছি রাশিয়া আর মাঝখানে তারা চীনা মুদ্রায় করতে চেয়েছে, এখন চীনা মুদ্রার পরে গিয়ে এখন ইন্ডিয়ান মুদ্রায় যাচ্ছে। এই যে একটি বড় দেশের সাথে বাংলাদেশের লেনদেনের এই যে আপনি কিছুক্ষণ আগে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অথবা রাজনৈতিক ইস্যু বললেন বা কূটনৈতিক ইস্যু বললেন, একটি বড় দেশের সঙ্গে বাংলাদেশের এই লেনদেন করতে না পারায় এখানে কি শুধুমাত্র মার্কিন নিষেধাজ্ঞাই আসলে মানে একটা বাধা, নাকি বাংলাদেশের বা রাশিয়ার সরকারের মধ্যে আসলে এখানেও কোনো বাধা আছে? আপনি কি মনে করেন? না, এখানে হচ্ছে বাংলাদেশ এবং রাশিয়া সরকারের মধ্যে আমি কোনো বাধা দেখি না,
কারণ দেখেন যে এটা হচ্ছে বাংলাদেশের 3টা সরকার যে জিনিসটা পারছে না। আপনার আওয়ামী লীগ সরকারের সময়ও পারে নাই, ইন্টারিম সরকারের সময় পারে না, এবং বর্তমান বিএনপি সরকার। আর রাশিয়াতে তো এই পুরা সময়ে একই সরকার, পুতিন সরকার, ভ্লাদিমির পুতিন, তার ওখানে সরকারের কোনো পরিবর্তন হয়নি। দেখেন যে রাশিয়া হচ্ছে বাংলাদেশের কাছে টাকা পায়। তো রাশিয়া একটা যুদ্ধ, বড় ধরনের একটা যুদ্ধ পরিচালনা করছে। তার হচ্ছে হলো অনেক বৈদেশিক সম্পদ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যাংকগুলিতে যে তার যে অ্যাসেট ছিল সেগুলি কিন্তু ফ্রিজ করা আছে। ফলে তার হচ্ছে এখন টাকার প্রয়োজন অনেক বেশি। ফলে সে হচ্ছে বাংলাদেশ থেকে, এই যে বাংলাদেশে তাদেরই অ্যাকাউন্টে টাকাটা জমা হচ্ছে, কিন্তু তারা এই টাকা ব্যবহার করতে পারছে না তাদের প্রয়োজনে। তারা এই টাকাটা ব্যবহার করতে চায়, যে কোনো ফর্মুলায় তারা এই টাকাটা নিতে চায়। কিন্তু দেখেন যে এখানে সমস্যাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কারণ হলো যে আমরা একটা দুর্বল রাষ্ট্র, এবং আমাদেরও যে ট্রানজ্যাকশন সিস্টেম, আমরা যে বৈশ্বিকভাবে লেনদেন করার জন্য যে সিস্টেম ব্যবহার করি সবই হচ্ছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত, এবং আমাদের যে নষ্ট অ্যাকাউন্টগুলো আমেরিকান ব্যাংকগুলোতেই হচ্ছে বেশিরভাগ। ফলে আমাদের দেশের ধরুন যে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ধরুন সোনালী ব্যাংক থেকে যদি এইটা পেমেন্টটা যায়, সোনালী ব্যাংকের উপরে স্যাংশন চলে আসবে। এবং আপনার হয়তো মনে আছে কিনা যে যখন হচ্ছে ওই চাইনিজ মুদ্রায় বাংলাদেশ থেকে এটা পরিশোধ করার উদ্যোগ নিল, তখন কিন্তু সোনালী ব্যাংক রাজি হয়নি। কারণ সোনালী ব্যাংক সেখানে লিখিতভাবে বলছে, আমরা যেটা নিউজও করেছি, অর্থ মন্ত্রণালয়কে বা বাংলাদেশ ব্যাংককে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে চাইনিজ মুদ্রায় লেনদেন করতে গেলেও, আমেরিকাকে বাইপাস করে লেনদেন করতে গেলেও তাদের উপরে একটা নিষেধাজ্ঞার, আমেরিকান নিষেধাজ্ঞার আশঙ্কা আছে। এবং আমেরিকার যদি নিষেধাজ্ঞার মধ্যে সে পড়ে যায়, সে কোনো হচ্ছে ফরেন ট্রানজ্যাকশন আর করতে পারবে না। ফলে সে এলসি করতে পারবে না, ব্যবসায়ীদের কোনো কাজকর্ম সে পাবে না। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশ যখন হচ্ছে অল্টারনেটিভ ওয়েতে পরিশোধের উদ্যোগ নিয়েছিল, আপনার মনে আছে যে তৎকালীন যিনি হচ্ছে ইউএস অ্যাম্বাসেডার ছিলেন, তিনিও কিন্তু হচ্ছে কোনো জায়গায় প্রকাশ্যে এটার বিরোধিতা করছেন, এবং হচ্ছে বিভিন্ন সরকারের অফিসে উনি হচ্ছে ছুটে যেতেন মিটিং করার জন্য, যে রাশিয়ার সাথে এটা করা যাবে না, বা চায়নার সাথে এটা করা যাবে না। আমরা যে চীনের সাথে, আমরা যে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করছি, সেখানে কিন্তু আমেরিকার শর্ত অনুযায়ী আমরা মেনে নিছি যে আমরা চীনের সাথে, রাশিয়ার সাথে কোনো এফটিএ করতে পারবো না, বা আমরা এইসব দেশ থেকে আমরা কি আমদানি করতে পারবো কি পারবো না। আপনার একটু আগেই আমরা আপনার সাথে একটা ইনফর্মাল আলাপ করলাম যে এই যে রাশিয়ার তেল আমদানি করতে হলে আমাদের আমেরিকার কাছে পারমিশন নিতে হয়। আমাদের সরকার বলে যে আমরা আমেরিকার পারমিশন চেয়ে আবেদন করেছি। তো এখানেই হচ্ছে যে বাংলাদেশের ব্যর্থতা, যে বাংলাদেশ একটা দুর্বল রাষ্ট্র এবং সে তার সার্বভৌমত্ব অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে সেটা যখন যুক্তরাষ্ট্রের মতো একটা প্রভাবশালী রাষ্ট্রের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক হয়। এটা করতে হলে যে ধরুন যে এটা দুনিয়ার খুব অল্প কটি দেশই হয়তো পারে। আমরা দেখছি যে এটা ইরান পারে, এটা হচ্ছে হয়তো কোনো ক্ষেত্রে এটা চায়না পারে, রাশিয়া পারে, এই ধরনের হচ্ছে কিছু দেশ পারে, কিন্তু বাংলাদেশের আসলে সেই সক্ষমতাটা নেই। তাহলে আসলে রাশিয়ার সাথে আমাদের লেনদেনের সামনের দিনগুলো মানে এরকম একটা বাধার মধ্যেই থাকবে, বা আমরা পরে গিয়ে তাদের থেকে মানে ব্যবসা বাণিজ্য বা এই যে ধরেন কম দামে গম পাওয়া, কম দামে সার পাওয়া রাশিয়া থেকে, বা সর্বশেষ রাশিয়ার যে এলএনজি এখন মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তৈরি হলো, সেখানে এলএনজি নিয়ে বা জ্বালানি সরবরাহ নিয়ে যে সংকট তৈরি হচ্ছে, সেখানে রাশিয়ান কোম্পানির এলএনজির তো দাম অনেক কম, সেগুলোও আমরা কিছু নিতে পারছি না। তাহলে আমরা এই সব সুবিধা থেকে কি মানে বঞ্চিতই থেকে যাব? আপনার হয় বঞ্চিত থাকতে হবে, না হলে হচ্ছে আমেরিকার অনুমোদন নিয়ে আপনাকে করতে হবে। এই দুইটার বাইরে আর হয় নাই। আর একটা হচ্ছে যে আশার আলো, যে যদি একসময় হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান হয়, তো তাহলে সেখানে তো হচ্ছে আপনি ইতিমধ্যে দেখছেন যে বিভিন্ন সময় যখন আমেরিকার মধ্যস্থতার নেগোসিয়েশন শুরু হয়, সেখানে কিন্তু রাশিয়ার প্রথম শর্তই থাকে যে তার উপরে যত ধরনের নিষেধাজ্ঞা আরোপ আছে সব তুলে নিতে হবে, প্রত্যাহার করতে হবে। এটা হলো যে তার এক নাম্বার হচ্ছে শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে সে ইউক্রেনের যে অঞ্চলটুকু সে দখল করে ফেলেছে অলরেডি, এটুকু হচ্ছে রাশিয়ার থাকবে। তো তো অঞ্চলের ক্ষেত্রে হয়তো একটু কম্প্রোমাইজ উভয় পক্ষই করতে পারে বা রাশিয়াও করতে পারে, কিন্তু রাশিয়ার উপর যে স্যাংশন আছে, এই স্যাংশন যদি তুলে না নেয়, তো রাশিয়া তো হচ্ছে ইউক্রেনের সাথে সমঝোতায় যাবে না। তো যদি একটা সমঝোতা হয়, তাহলে এসব স্যাংশন হয়তো থাকবে না, তখন বাংলাদেশ আগের মতো স্বাভাবিকভাবেই বাণিজ্য করতে পারবে। এবং আপনি জানেন যে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগে
রাশিয়ায় কিন্তু আমাদের বাংলাদেশ থেকে মোটামুটি ভালোই রপ্তানি হচ্ছিল। সেখানে তৈরি পোশাকের একটা বড় বাজার আছে, সেখানে হচ্ছে চিংড়ি মাছের ব্যাপক ডিমান্ড আছে এবং পাট পণ্যের ডিমান্ড আছে। আমরা দেখছি যে জনশক্তিরও কিন্তু অনেক চাহিদা হ্যাঁ, আছে। প্রায় $700 মিলিয়ন আমাদের রপ্তানি রাশিয়াতে হতো, এখন কিন্তু সেটা 300 মিলিয়নের নিচে নেমে আসছে। কারণ হচ্ছে এই ট্রানজ্যাকশন প্রবলেম। ধন্যবাদ জনাব আবুল কাসেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে জনাব আবুল কাসেমের কাছ থেকে শুনছিলাম রাশিয়া কিভাবে বাংলাদেশের সাথে লেনদেন করতে চায় এবং সেটি কোন প্রেক্ষিতে করার প্রস্তাব দেশটি করছে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।